এখন জামাত ইসলামের সাথে আমরা যখন সমঝোতা গেছিলাম ৫ আগস্টের পরে, যখন একটা উন্মুক্ত পরিবেশ আসলো, মানুষের মতামতের অধিকার থাকলো, তখন আমরা একটা চাইছিলাম যে ইসলামকে সামনে রেখে একটা সমঝোতা গড়ে তোলা। ইলেকশনের আগে কইতেছি যে তুমি আইসা পড়ো ভাই আমার দলে, মানে আমার কাছে আসো, জোট করি, আর আমার লোকগুলো বলতেছি যে ওরে ভোট দিও। তো এই লোকগুলো তো সব আমার খাচ্ছতের, আমি 30 বছর ধরে গইরে তুলছি আমার খাচ্ছতের, ওরা বৈশরিস আমার খাচ্ছতের লোকেরা ভোট দিবে না দিয়ে ও যখন বলবো আমি তো দলীয়ভাবে তার গণতান্ত্রিক অধিকার হরণ করলাম। একদম ঠিক। এই অবস্থাগুলো জামাতের সম্পর্কে বা বিরুদ্ধে কোড আনকোড যেভাবে বলি যে অভিযোগগুলো তুলছেন, এই কথা তো জামাত সম্পর্কে বহুদিন ধরেই আছে। আপনারা কি মনে করছেন যে 5ই আগস্ট হলে বলে একেবারে তার সেই অভিযোগ থেকে সেই হয়ে গেল? যে অভিযোগগুলো অতীতে আপনারাই করেছেন। একটু বলি ভাই, সেটা 100 আসন আমরা বলি বটে, কিন্তু আমাদের নির্দিষ্ট সংখ্যা আছে, তো সেই আসনগুলো আমরা পাচ্ছিলাম না। আমাদেরকে 40টা টাচ করা হয়েছে বটে, 45টা, আমরা যেগুলো চাই সেগুলো হচ্ছে। আচ্ছা, এই ওই বিষয়ে আসি, আসলে কি পুরনো বন্দোবস্তর দিকে কি আমরা ফিরে যাচ্ছি? ভাই আমি একটা জেনুইন কথা বলি, শুনে আমার কথা একজনের শুনলে শুনবে, না শুনলে না শুনবে, সেও কিছু কথা বলে শুনলেন না শুনলেন না। আমরা কিন্তু এখানে আসি টু সাম এক্সটেন্ট আলোচনা করতে, এটাই একটা আবার অনেক সময় বিতর্কের ফর্ম নেয়। যেমন আমি একটা কথা বললাম, সে কাউন্টার দিল, বা সে বিনয়ের সাথে কিছু, এটা এক ধরনের বিতর্ক, এতে কোনো দোষ নাই। আমরা তো এটা আসছি কেন, যারা শুনবে তাদের যদি কোনো ইয়ে হয়, এটা একটা আনন্দ, এটা আনন্দ যে আমরা বলছি। কিন্তু এখন সেই আনন্দটা আসলে রাজনৈতিক দলের মধ্যে নির্মিত হওয়া উচিত। আমাদের মধ্যে কোনো শত্রুতা নাই, বাইরে যারা শত্রুতা তৈরি করে। হ্যাঁ, যেমন ধরেন জোটের নির্বাচন হচ্ছে, আপনি যদি আদর্শগতভাবে চিন্তা করেন, জোট হইতে পারে আফটার ইলেকশন, নট বিফোর ইলেকশন। এক্স্যাক্টলি। তার খাচ্ছত একটা, আমার খাচ্ছত একটা। একদম ঠিক। খাচ্ছত কইলে আমাকে যাতে মানুষে বুঝে, তার খাচ্ছত একরকম, আমার খাচ্ছত একরকম। কারণ ইলেকশনের আগে কইতেছি যে তুমি আইসা পড়ো ভাই আমার দলে, মানে আমার কাছে আসো, জোট করি, আর আমার লোকগুলো বলতেছি যে ওরে ভোট দিও। তো এই লোকগুলো তো সব আমার খাচ্ছতের, আমি 30 বছর ধরে গইরে তুলছি আমার খাচ্ছতের, ওরা বৈশরিস আমার খাচ্ছতের লোকেরা ভোট দিবে না দিয়ে ও যখন বলবো আমি তো দলীয়ভাবে তার গণতান্ত্রিক অধিকার হরণ করলাম। একদম ঠিক। এটা কোন পদের গণতন্ত্র? 1 2 আবার আমার দলের মার্কাও দিচ্ছি, মানে কত রকম সাবোটাজ। আবার দলের মার্কা যারা দিচ্ছি না, তারা ডাইকে এনে বলতেছি তুষার ভাই দাঁড়ান, আপনি নো প্রবলেম, আমার লোক আপনাকে ভোট দিবে। কোনোটাই গণতন্ত্রে পড়ে না। 3 নম্বর, একটা পার্টির রেজিস্ট্রেশন পাইতে জান বাইরে হয়ে যায়, জান কালা হয়ে যায়, সেই পার্টির রেজিস্ট্রেশন পার্টির লাথি মেরে এসে তুষারের দলে যোগ দিছে, ভাই আপনি বড় দল, আমারে আপনার মার্কা দেন। এটা কোন আইডিওলজি? আপনি তো আপনার দলের আদর্শ বিকিয়ে দিয়ে আসছেন, আপনাকে তো বিশ্বাস করার কোনো কারণ নাই, ইউ আর নট ট্রাস্টেড। কারণ আপনি তো এই আইডিওলজিটা জনগণকে দীর্ঘদিন বুঝাইছেন, সেটাই ঘরে বসে বুঝান, বাজারে বসে বুঝান, আর 5 জনের বুঝান। সেই 5টা লোক তো বলবে যে এই লোকটার তো কোনো আদর্শ নাই। এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া না। নির্বাচনের নামে আপনি গণতন্ত্র বলবেন, গণতন্ত্র উদ্ধারের জন্য নির্বাচন দরকার, কিন্তু নির্বাচনের আগে যে 2টা ব্যাপার রয়ে গেছে অন্তত দৃশ্যমান, 5,000 না 5,500 অস্ত্র নাকি লুট হয়েছে, তারপরে আপনার অস্ত্র লুট হয়েছে। অস্ত্র যদি লুট হয়, সেই অস্ত্রটা উদ্ধার হয় নাই, আমরা সবাই ব্লেম গেম দেই। রিটও করা হয়েছে যে অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত। যাই হোক, রিটে যে মনে করেন রিটে যদি অ্যাবসলিউটলি দেয় রুলটা, হ্যাঁ অস্ত্র উদ্ধার করার জন্য ডাইরেকশন দিলাম, অস্ত্র উদ্ধার করবে কে? ওই মাঠের সেই পুলিশ, ওই মাঠের সেই আর্মি। কথার কথা বলছি। এখন সবাই আমরা বলি সরকার ব্যর্থ, আমি তর্কের খাতিরে ধরে নিলাম সরকার ব্যর্থ, কিন্তু ব্যর্থতারা খালি ডাইরেক্ট ব্লেম না দিয়ে অন্তত একবার সরকারের সাথে গিয়ে বসেন না ওপেন, যে প্রফেসর ইউনূস সাহেব, আমি ওই পার্টির লোক, তুষার ভাই আমরা এই পার্টির লোক, আপনারা জানতে চাই কি অস্ত্রগুলো উদ্ধার হলো না কেন? আপনি কি নির্দেশ দেন নাই, নাকি আপনি নির্দেশ দিয়েছেন কিন্তু আপনার নির্দেশটা মানে নাই? ওপেন করেন, চ্যালেঞ্জ করলাম। এটা যদি না বলেন তার মানে ব্লেম গেম চলতেছে। হয় ইউনূস সাহেব ডাইরেকশন দিচ্ছে, তার প্রশাসন শোনে না, আর নয়তো ইউনূস সাহেব ডাইরেকশন দেন নাই। কিন্তু আপনারা যারা জিজ্ঞেস করেন না, আপনারা কি ব্লেম গেম দিয়ে রাজনীতি করবেন? এটা তো হয় না কি ভাই তুষার ভাই? এই ব্লেম গেম হয় না। আমার তো অধিকার আছে, তুষার সাহেব হইলো আইজিপি, আমার তো তারা জিজ্ঞেস করার অধিকার আছে, আচ্ছা আইজিপি সাহেব এটা হচ্ছে না কেন? ওই জায়গায় গরম পানি মারেন, এই জায়গায় ঠান্ডা পানি মারেন, কি কারণে? আপনার কি সরকারের কেউ বলছে, হোম মিনিস্টার, নাকি আপনার মন মতো চলছেন? তাহলে তার একটা জবাব দিতে হবে। আমরা ব্লেম গেম খেলতেছি, এই চিটপাটের রাজনীতি চলবে না। ওই দিক থেকে তো আপনি বিগত সরকারের বলতে হয় ভালো, ডাইরেক্ট কইতো এইটা করো, এটা পিঠে ধ্বংস করো, এটা ঠিক কর। আপনি তো স্বচ্ছতা লাগবে রে ভাই। স্বচ্ছতা মানে সরলীকরণ, কিছু সত্য কথা বলা। এখানে টোটাল ব্লেম গেম চলতেছে, এর ব্লেম দেয়, ও এর ব্লেম দেয়, ঘুরে ফিরে একটা কথা হলো ইউনূস সাহেবের তারাইতে হবে। আমার কাছে বর্তমানে যেটা মনে হয়, আমাদের দেশে এই মুহূর্তে রাজনীতিটার মেইন উদ্দেশ্য, নির্বাচনের যে মেইন উদ্দেশ্য, নির্বাচনের মেইন উদ্দেশ্যের ক্ষেত্রে যদি আপনি যান, তাহলে যেই পরিস্থিতিগুলো বললাম, একটা পরিস্থিতিও নির্বাচনের পক্ষে না আজকে পর্যন্ত। তারপর যখন আমরা নির্বাচন চাই, তখন মনে হয় যে নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ ইউনূস সাহেবকে অপসারণ করা।
অথচ নির্বাচনটা একটা সুষ্ঠু নির্বাচন হইলেই কিন্তু নির্বাচনের ইনস্টাইট চলে যেতে বাধ্য, আর নয়তো আপনাকে প্রক্রিয়া করতে হবে তাকে সরানোর জন্য যদি নির্বাচন ছাড়া হয়। 2 নম্বর আসেন, এই ইউনূস সাহেবের রাখার জন্য আবার কিছু দল আছে, আমরা শুনি, নাম বলবো না কারো, কি তারা নাকি পাওয়ারে না গিয়ে পাওয়ার এনজয় করতেছে, বরং নির্বাচন হয়ে গেলে তারা যদি নির্বাচন থেকে আউট হয়ে যায় তখন তারা এই এনজয়টা করতে পারবে না। এটাকে যেমন তার দিকের কথা বললাম, সুতরাং ইউনূস সাহেব থাকুক তাদের মতে। আবার যারা মনে করে যে নির্বাচন হইলেই ক্ষমতায় যাবে, তারাও কিন্তু এই সমস্ত বাজে পরিস্থিতিতে নির্বাচনটা চায়, আন্দোলনকে ইউনূস সাহেবরা সরাইতে চায় না। কেননা যদি ইউনূস সাহেব সরে যায় তাহলে তো আমার আমসালা দুটো যাবে, আমি তো নির্বাচন করে ক্ষমতায় যেতে পারতাম। সুতরাং সেই জন্য ইউনূস সাহেবের বিরুদ্ধে আন্দোলন হওয়াটা কঠিন, আন্দোলন কইরে তারে তাড়ানো কঠিন। এটাতে কঠিন তার প্রমাণ বিগত 17 মাস তাকে কেউ সরাতে পারেনি ওইটা। সুতরাং আপনি সামনে যে আমাদের কপালে কি আছে আমরা ঠিক জানি না। এটার জন্য দরকার উনি যদি অন্তর্বর্তীকালীন সরকার বা আমি অন্তর্বর্তীকালীন সরকার, আমার তো লোক নাই, লোক তো সব রাজনৈতিক দলের সাথে। সুতরাং আমি আবারও বলছি, আগেও বলছি, রাজনৈতিক দল এতে যদি ভাইটাল যদি ধরেন বিএনপি জামাতের সাথে, আপনার জামাত এনসিপির সাথে একটা কথা বলতে হবে, একটা স্টেক হোল্ডার, আর্মি একটা স্টেক হোল্ডার, সরকার একটা স্টেক হোল্ডার। ঐক্যমত্য যদি 3 জন না হয়, এই ঐক্যমত্য যদি না হয় তাহলে আপনার এখনও আমাদের নির্বাচন নিয়ে শঙ্কা আছে। আর যদি ঐক্যমত্য হয় তাহলে ধরে নিতে হবে যে অ্যারেঞ্জ ইলেকশনের দিকে যেতে হবে। অ্যারেঞ্জ ইলেকশনের দিকে যদি না যেতে পারেন আপনি, ইলেকশন তুলে নেওয়া কঠিন হবে। শুরুতেই মারুফ ভাই আপনার কাছে আসতে চাই যে 11 দলীয় নির্বাচনী জোট বা আসন সমঝোতার জোট যেভাবেই আমরা দেখি বের হয়ে যাওয়ার কারণ আপনারাও বলেছেন, আপনারা কেন বের হয়ে গিয়েছেন, জামাতের কি অবস্থান ছিল সেটা জামাতের পক্ষ থেকেও বলা হয়েছে, গণমাধ্যমে আমরা সবাই পড়েছি, নিউজগুলো আমরা দেখেছি। আপনি যেহেতু আপনাকে পেয়েছি, আপনার কাছ থেকে শুরুতে একটু শুনে নিতে চাই যে কি কারণে আপনারা বের হলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা উপস্থিত রয়েছেন সম্মান শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। শুরুতে হলো যে এটা আসলে কোনো জোট ছিল না এবং জামাতের নেতৃত্ব ছিল না, সমঝোতা ছিল, এখানে কেউ আসলে নেতৃত্ব ছিল না। এখন এটা আসলে একটা সমস্যা তৈরি করছে আমাদের, মানে কেউ কেউ এটাকে জোট মনে করছে এবং আমাদের সমঝোতার কেউ কেউ তিনি জোটের অংশীদার হিসেবে এখানে এক ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। তো এখানে আমরা সুনির্দিষ্টভাবে 3টা কারণ যদি আমি বলি, একটা হলো মৌলিক নীতি। আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা আদর্শ ভিত্তিক রাজনীতি সংগঠন। আদর্শের ক্ষেত্রে আমরা এতটাই কঠোর, যাতে এই কঠোর থাকতে গিয়ে কোথাও কোথাও আমরা দুনিয়াবি পাওয়া স্বার্থ এগুলো আমরা বিসর্জন দিছি, এটা বারংবারই হয়েছে। জি, তো আমরা একটা ইসলামী রাজনৈতিক সংগঠন, পশ্চিমের অনেক আপত্তি, বর্তমান বিশ্ব ব্যবস্থা, বর্তমান যে জ্ঞান কাঠামো, তার অনেক আপত্তি উপেক্ষা করেও আমরা খুব বারংবার দৃঢ়তার সাথে বলে আসছি যে আমরা সকল ক্ষেত্রে ইসলামকে মান্য করি, আইনের ক্ষেত্রে শরিয়া, আকীদার ক্ষেত্রে ইসলামের বিষয়টা মান্য করি। এখন জামাত ইসলামের সাথে আমরা যখন সমঝোতা গেছিলাম, 5 আগস্টের পরে যখন একটা উন্মুক্ত পরিবেশ আসলো, মানুষের মতামতের অধিকার থাকলো, তখন আমরা একটা চাইছিলাম যে ইসলামকে সামনে রেখে একটা সমঝোতা গড়ে তোলা, যেখানে ইসলাম আসলে বিজয়ী হবে, ইসলামের শরিয়া প্রতিষ্ঠিত হবে, শরিয়া বাস্তবায়িত হবে। কিন্তু আমাদেরকে জামাত ইসলামের কয়েকটা জায়গা আমাদেরকে আসলে মানে থতমত, আমরা হতবাক হয়েছি। জামাত ইসলামের আমির সেদিন যেটা বললেন যে আমরা ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই, এই ব্যাখ্যাটা আমরা জানি। মার্থা দাস বললেন জামাতের আমির আশ্বস্ত করেছেন তিনি শরিয়া কায়েম করবেন না। পরে এহসান মাহমুদ জুবাইর ভাই ব্যাখ্যা দিলেন কি, এভাবে বলেন নাই, বলা হয়েছে যে ওরা যখন জিজ্ঞেস করছে যে আপনারা কি শরিয়া আইনে দেশ চালাবেন, তো জামাতের আমির বলছেন যে না, আমরা শরিয়া আইন না, আমরা প্রচলিত আইনে চালাবো। দেখেন, শরিয়া আইনে চালাবেন কি চালাবেন না সেটা আপনি স্পষ্ট নাই বলতে পারেন রাজনীতির কারণে, কিন্তু এমন অ্যাপ্রোচেসটি উপস্থাপিত হয়েছে যেন শরিয়া আইনটাই একটা অপরাধ। তো যেই জোটটা করাই হলো, যে সমঝোতা করাই হলো শরিয়াকে প্রাধান্য দেওয়ার জন্য, সেখানে দলের সমঝোতার একটা প্রধানতম শরিক দল, তারা যখন সেই শরিয়াকে মানবেন না, বিদ্যমান আইন দেশ চালাবেন, তখন তো এটার ভিত্তি থাকে না। বিদ্যমান আইন কোনটা? বাংলাদেশের বর্তমান যে অবস্থা। এখন এখানে মারুফ ভাই, এখন যে অভিযোগগুলো আপনারা তুলছেন, সে অভিযোগ তো তুলতেই পারেন বা এই ধরনের রাজনৈতিক প্রেক্ষাপটে সেই ধরনের বাস্তবতা দাঁড়াতেই পারে, কিন্তু এই অবস্থাগুলো জামাতের সম্পর্কে বা বিরুদ্ধে কোড আনকোড যেভাবে বলি, যে অভিযোগগুলো তুলছেন, এই কথা তো জামাত সম্পর্কে বহুদিন ধরেই আছে। আপনারা কি মনে করছেন যে 5ই আগস্ট হলে বলে একেবারে তার সেই অভিযোগ থেকে সেই হয়ে গেল, যে অভিযোগগুলো অতীতে আপনারাই করেছেন? একটু বলি ভাই, সেটা হলো যে জামাত ইসলামের মওদুদির যে চিন্তা, সেই চিন্তার সাথে আমাদের একটা বিরোধ ছিল। তারপরে আমরা মনে করছিলাম যে সেই বিরোধটা হলো একটা থিওরিটিক্যাল পর্যায়ে, প্র্যাকটিক্যালি শরিয়ার প্রাধান্য নিয়ে কোনো প্রশ্ন আসবে না, এটা আমরা আশা করছিলাম। কিন্তু যখন দেখলাম যে শরিয়ার প্রাধান্য নিয়ে আপত্তি আসছে, এখানে অস্বীকৃতি আসছে, তখন আমরা এই জায়গাটাতে আসছি। দ্বিতীয় একটা বিষয় সেটা হলো যে আমরা 5 আগস্টের পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সবাই ফ্যাসিবাদ বিরোধী বটে, কিন্তু সংসদীয় রাজনীতিতে ভিন্ন ভিন্ন বর্গ হইতে হবে এবং সে বর্গগুলোর মধ্যে সৌহার্দ্য থাকবে, কিন্তু একজন প্রতিযোগিতা থাকতে হবে। বিএনপি চেয়ারম্যানের সাথে শফিক রহমান সাহেব দেখা করলেন, ডক্টর শফিক রহমান সাহেব দেখা করে তিনি বললেন যে আমরা জাতীয় সরকার করতে চাই, বেগম খালেদা জিয়া যে ঐক্য গড়ে তুলছিলেন এটা তো তারা অস্বীকার করেছেন, তাদের বক্তব্য এটা অস্বীকার করেছেন। এখন যদি ওইটা আমাদেরকে সন্দেহ করছে। আরেকটা বিষয় যেটা, সেটা হলো যে বিভিন্ন রাষ্ট্রদূতদের সাথে তারা কথা বলছেন। তো
তো রাষ্ট্রদূত তো আর হাই হ্যালো করতে আসে না, মানে ভাই এখন কেমন কথা আছেন? বলছে ওখানে কি আপনারা প্রত্যাশা করেন যে আপনাদের প্রতিনিধি না না, থাকুক? তা আমি বলি নাই। আমি প্রত্যাশা করি যে কি বলতেছে তারা আসলে কি জানতে চায়, যে আপনি কি করে রাষ্ট্র চালাবেন এইসব জানতে চায়। তো মৌলিক নীতিমালা, সেই নীতিমালাগুলো আলোচনা করে অথবা আলোচনা করার পরে জোর সঙ্গে জানানো, আপনাদেরকে জানানো। হ্যাঁ। কিন্তু তৃতীয় যে তারা তো বিষয়টা- বলছে যে কোনো কিছু তারা গোপন করেনি। না, কোনো কিছু তারা স্পষ্ট করে নাই। আর ওই কারোর সাথে সাক্ষাৎ করার পরে যে অফিসিয়াল প্রেসটা আসে সেটা সবাই জানি আমি ভাই, সেই প্রেসটা কেমনে আসে। আর তৃতীয় যে বিষয়টা ছিল সেটা হলো আসন ভিত্তিক, যে এখানে সংখ্যা 20, 30, 50, 60 বড় কথা না। বড় কথা হলো আমি যে আসনগুলোতে জিততে পারি, আমি তো সারা বাংলাদেশে 300 আসন জিততে পারবো না, এবং ইসলামী আন্দোলন 100 আসন আমরা বলি বটে, কিন্তু আমাদের নির্দিষ্ট সংখ্যা আছে, তো সেই আসনগুলো আমরা পাচ্ছিলাম না। জি। আমাদের